শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স বর্ষায় সুরক্ষিত থাকার উপায়। আর আজকের বিষয় গৃহ সামগ্রীর সুরক্ষা। হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ পারভেজ সজীব, প্রশিক্ষক, রংধনু একাডেমি। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করা ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনারা আমাদেরকে মোবাইলে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটু স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা আপনাকে। আজকে তো আমাদের বিষয় হচ্ছে গৃহ সামগ্রীর সুরক্ষা। তো আমাদের গৃহে তো বিভিন্ন ধরনের সামগ্রী থাকে, রেফ্রিজারেটর থেকে শুরু করে ছোটখাটো নানা ধরনের সামগ্রী থাকে। তো আমরা আসলে কোন বিষয়ের সুরক্ষাগুলো বেশি নেওয়া দরকার বর্ষায়? জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে অনেকগুলো জিনিসপত্র থাকে, ছোট বড় সব ধরনের থাকবে। আমরা সেক্ষেত্রে আজকে শিক্ষার্থীদের জন্য যাতে করে তারা সবকিছুতেই সব ধরনের সামগ্রীতে যত্নবান হতে পারে, এর জন্য তাদের কিছু আমরা টিপস দিব এবং জানাবো তাদেরকে কিছু টেকনিক, যে টেকনিকগুলো অবলম্বন করে তাদের পক্ষে সম্ভব হবে সবগুলোকে ঠিকভাবে দেখে শুনে রাখা। আমরা আজকে আমাদের আলোচনার সুবিধার্থে যে সকল জিনিসপত্র আমাদের ঘরে থাকবে, গৃহ সামগ্রী যেগুলোকে আমরা বলছি, সেগুলো কয়েকটা ধাপে আমরা ভাগ করে নেব। এতে করে সুবিধা হচ্ছে আমাদের ঘরে কি কি জিনিসপত্র আছে সেটাও আমাদের জানা হয়ে গেল, পাশাপাশি সেগুলো যত্ন কিভাবে নিতে হবে সেই ব্যাপারেও কিন্তু আমরা সচেতন হতে পারবো। আমরা তিনটা ভাগে আমাদের এই গৃহ সামগ্রীগুলোকে, যেটাকে হোম অ্যাপ্লায়েন্স আমরা বলছি, সেটাকে আমরা ভাগ করে নিচ্ছি তিন ভাগে। তার মধ্যে থেকে প্রথম ভাগ যেটাকে বলছি মেজর অ্যাপ্লায়েন্স, অর্থাৎ যেগুলো হচ্ছে বড় ধরনের, অর্থাৎ নন পোর্টেবল, চাইলে আমি নাড়াচাড়া করতে পারি না সেটা। আরেকটা হচ্ছে স্মল অ্যাপ্লায়েন্স অথবা ছোট ধরনের যেগুলো, সেগুলো, এবং অন্যরা হচ্ছে যেগুলো রেগুলার ব্যবহার করি আমরা, এই ধরনের যেগুলো আছে সেটাকে তিনটা ভাগে আমরা ভাগ করছি। ভাগ করে এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তারা যদি এখন তাদের একটা কাগজে যদি তাদের কোন জিনিসগুলো সহজে নাড়াচাড়া করা যায় না সেই জিনিসগুলো যদি একটা লিস্ট করে ফেলে, যদি যেগুলো ছোট যে জিনিসগুলো যেগুলো দেখা যাচ্ছে যে প্রায় তাকে ব্যবহার করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এটা চাইলে সে নাড়াচাড়া করতে পারে, ব্যবহার করতে পারে, আবার এমন হতে পারে এটা বড় আকারের হতে পারে, এই ধরনের। এবং যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে আপনার, আমি এটা বলবো ব্লেন্ডার মেশিন আসলে যখনই কিছু ব্লেন্ড করার প্রয়োজন হয় তখনই কিন্তু দরকার হয়, সব সময় কিন্তু দরকার, এবং এটা আমরা যেখানে সেখানে নিয়ে ব্যবহার করি। এভাবে কয়েকটা ভাগে আমরা ভাগ করে নিচ্ছি, এবং তারা যদি এটা লিস্ট করে নেয় তাহলে বুঝতে পারবে যে তাদের ঘরে কি কি জিনিসপত্রগুলো আছে। এবং আজকে তাদের জন্য আরো কিছু তথ্য থাকবে এইভাবে, যে আসলে আমরা অনেক সময় আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যখন আমরা কথা বলি তখন দেখি যে আমরা বলে থাকি যে যদি চিকিৎসা করার পূর্বেই যদি আমরা যত্নবান হই তাহলে কিন্তু আমাদের সেই রোগ বালাইগুলো আর হয় না, এটা বলে থাকি। এটা কিন্তু জিনিসপত্র সরঞ্জামের ক্ষেত্রে কিন্তু তাই। দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার পর সেটা ঠিক করছি, কিন্তু যদি আগে যদি আমি সেটাতে যত্নবান হই তাহলে কিন্তু সেই নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকছে না। বিশেষ করে এই বর্ষা মৌসুমটাতে, বর্ষা মৌসুমটা যেরকম স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া কাজ করে, সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে যেরকম একটা বিভিন্ন ধরনের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে, জিনিসপত্র কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা বর্ষা মৌসুমটাতে একটু বেশি যত্নবান হব। এখন এই বর্ষা মৌসুমটাতে আমরা যেই আমাদের গৃহ সরঞ্জাম যেগুলো আছে, বিশেষ করে বড় আকারে যেগুলো আছে, সেগুলোকে প্রথমে আমি একটু বলবো যে যারা আমরা ঘরে অন্যান্য মৌসুমের থেকে এই মৌসুমটা আসলে যেগুলো দেওয়ালের পাশাপাশি আমরা সেট করে থাকি, যেমন ধরেন ফ্রিজটা, রেফ্রিজারেটর যেটাকে বলছি, এটা যদি দেওয়ালের পাশে থেকে থাকে তাহলে আমরা দেওয়ালটা থেকে একটু সরিয়ে নিয়ে আসি, অর্থাৎ একদম বাজিয়ে রাখবো না। যদি এটা সাথে লেগে থাকে তাহলে বর্ষা মৌসুমটাতে হয় কি, দেওয়ালটা ঘেমে অনেক সময় ওই যে আমাদের ড্যাম হয়ে যায়, ওগুলো পড়ে যায়, যে ড্যাম যে প্রোডাক্ট থাকে ওগুলো কিন্তু পড়ে যায়, পড়ে গিয়ে কিন্তু ওই ফ্রিজের মধ্যেই পড়ছে। আবার দেখা যাচ্ছে অনেকের কাছে মনে হচ্ছে না এটা কাছাকাছি না রাখলেই নয়, এরকম অনেক সময় যদি এরকম রাখতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্লাস্টিক অথবা কোনো কাভার দিয়ে কিন্তু সেটাকে ঢেকে রাখতে পারি, অথবা দেয়ালটার মধ্যে আমরা একটু কাগজ বা এই জাতীয় কিছু দিয়ে দিতে পারি, হ্যাঁ, যাতে করে ওটা যাতে আমার ওই সরঞ্জাম বা আমার যে আসবাবপত্র আছে সেগুলোতে না পড়ে, সেই ব্যাপারে আমি খেয়াল রাখতে পারি। এবং আমাদের যেটা হচ্ছে যে বর্ষা মৌসুমটাতে যখন ওই ছাদটা একটু ঘেমে যায় তখন খেয়াল করে দেখবেন যে ওখান থেকে কিন্তু আপনার ওই যে ছাদের যেই বাড়তি অংশটুকু যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা কিন্তু পড়ে যাচ্ছে, তখন
আমরা কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ খেয়াল রাখবো যাতে করে আমার উপরে ছাদের উপরে যে অংশটা আছে পানি যাতে জমে না থাকে। আচ্ছা, এটা যদি আমরা খেয়াল রাখি যে ওটা যদি জমে না থাকে তাহলে আমার ওই যে ড্যামটা রিস্কটা আর হবে না। ড্যামটা আর হচ্ছে না সেই ব্যাপারে আমরা একটু খেয়াল রাখতে পারি। এবার আসলে আমরা আমাদের যে সরঞ্জাম যে কথা বলছি গৃহ সামগ্রী সেগুলোকে আমরা কিভাবে টেক কেয়ার করতে পারি, যেভাবে যত্ন নিলে আমাদের এগুলো ভালো থাকবে। আমাদের প্রথমে আলোচনার বিষয় ছিল মেজর যে অ্যাপ্লিয়েন্সগুলো সেগুলা। এটাকে আমি আগেই বলেছিলাম যেগুলো বড় ধরনের যেগুলো হবে সেগুলোকে আমরা বলছি। যেমন আমাদের এখানে রেফ্রিজারেটর আছে, আমাদের টেলিভিশন আছে, এখানে আছে আমাদের মাইক্রোওয়েভ ওভেনগুলো যে বড় যেগুলো আছে, ওয়াশিং মেশিন আছে। এই বিষয়গুলোকে আমরা আলাদাভাবে একটু লিস্ট করে নিব। লিস্ট করে নিয়ে আমরা দেখবো যাতে করে এই বিষয়গুলোকে আমরা প্রতিনিয়ত একটা বিশেষ কেয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটার সাথে যে আমরা অনেকে বলে থাকি যে সরঞ্জামের যত্ন বলতে বোঝায় হয়তো বা ফ্রিজের ভিতরে যে অংশটা আছে সেটা, অথবা বাইরে যে অংশটা আছে সেটাকে আমরা হয়তো বুঝি না। এটার সাথে কিন্তু আরো অনেকগুলো বিষয় আমাদের জড়িত থাকে। যেমন আমরা যে লাইনটা দিচ্ছি, পাওয়ার লাইনটা দিচ্ছি, পাওয়ার লাইনটা কিন্তু আমাদের সেই ফ্রিজের সাথে থাকছে না, সেটা কিন্তু চলে যাচ্ছে একটা ওয়ালের সাথে কানেক্টেড হয়ে কিন্তু এখানে আসছে। অর্থাৎ আমি যদি ফ্রিজটাকে ভালো রাখতে চাই এই মুহূর্তে তাহলে কিন্তু আমাকে কানেকশনের বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। এমন না যে আমি শুধু ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু আমার সবটা হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না। তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে তারটা আমরা ব্যবহার করছি, ওয়্যারটা ব্যবহার করছি, সেই ওয়্যারটা যখন আমরা যেই জায়গাটা থেকে কানেকশনটা নিয়ে আসবো সেই কানেকশনটা আমার ওকে আছে কিনা, মানে অর্থাৎ হচ্ছে সেখানে কোনো ড্যামেজ আছে কিনা সেটাকে আমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে বোর্ডটা আমি ব্যবহার করছি সেই বোর্ডটা ভাঙা কিনা, বোর্ডটার সুইচটা লুজ কিনা, দেখা যাচ্ছে এই কারণে কিন্তু আমাদের শর্ট সার্কিটগুলো হয়ে যাচ্ছে। আমরা এগুলা মনে করি যে ফ্রিজ ঠিক আছে তো সব কিছু ঠিক আছে, এটা আমরা মনে করি। সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে লাইনটা, ফ্রিজটা যে লাইনে আছে, যে ঘরটাতে যে রুমটাতে রাখছি সেটা থেকে যাতে আমার যে কানেকশন লাইনটা সেটা পাশাপাশি হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো বা ওখানে পোর্ট না থাকার কারণে আমরা এক ঘর থেকে আরেক ঘরে কিন্তু লাইনটা টেনে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমার এই টেনে নেওয়ার কারণে যে লাইনটা যাচ্ছে মাল্টিপ্লাগের মাধ্যমে হোক, যেভাবে হোক আমি যাচ্ছে, সেটা কিন্তু আমার জন্য বিশেষ ঝুঁকি, হ্যাজার্ড বয়ে নিয়ে আসছে। সেটা হচ্ছে যদি কোনো কারণবশত ওখান থেকে আমার শর্ট সার্কিট হচ্ছে, আমি কিন্তু পুরো ঘরটাতে দুইটা রুমেই কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে খুব কমন একটা ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে তারটা দেখা যাবে এটা একটা কেমন যেন চোখে বাজে। এটার জন্য আমরা করি কি, আমাদের যে কার্পেটটা থাকবে সেই কার্পেটের নিচে দিয়ে কিন্তু আমরা লাইনটা নিয়ে যাই। এক্ষেত্রে আর একটু বেশি ঝুঁকি আমাদের থেকে যায়। সেটা হচ্ছে যদি শর্ট সার্কিট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা টেরও পাবো না, এবং কোথাও যদি লুজ কানেকশন থেকে থাকে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করছি যে হয়তোবা দেখা যাচ্ছে যে ওইটা দেখা যাচ্ছে না, ঘরের সৌন্দর্য রক্ষা হচ্ছে, কিন্তু এতে কিন্তু আমাদের বিশাল ঝুঁকি হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যদি শর্ট সার্কিট হয়ে যায়, আগুন লেগে যায়, তাহলে কিন্তু ওই যে আমাদের কার্পেটটা আছে সেটাতে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে যাবে এবং আমরা কিন্তু সেটা সহজে দেখতে পাবো না। তাই সেক্ষেত্রে আমি বলবো যে এটা যতটুকু অ্যাভয়েড করা যায় আমরা সেইভাবে কিন্তু এই লাইনগুলো কানেকশনগুলোকে নিয়ে যাবো। অ্যান্ড দেন দেখা যাচ্ছে যে আবার অনেকের ক্ষেত্রে ওয়াল লাইনের মাধ্যমে কিন্তু ওয়াল দিয়ে টেনে আমরা কিন্তু কানেকশনগুলো নিয়ে যাচ্ছি। ওয়াল দিয়ে টেনে নিয়ে কানেকশনটা নিয়ে যাওয়াতে কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে। সেটা হচ্ছে এরকম যে ধরেন লাইনটা আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কয়েকটা পেঁচিয়ে নিয়ে যাচ্ছি, এর মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে ইঁদুর, তারপরে বিভিন্ন ধরনের পোকামাকড়ের একটা উপদ্রব থাকে। সেখানে ইঁদুর যদি তারটা ওয়ালে কেটে দেয় তাও কিন্তু আমার সহজে চোখে পড়ছে না। যদি আমাদেরকে টানতেই হয় তাহলে এমনভাবে লাইনটা আমরা নিব যাতে করে আমার সহজে চোখে পড়ে, অর্থাৎ কোনো ধরনের যদি লুজ কানেকশন থেকে থাকে, প্রবলেম থেকে থাকে, আমরা যাতে বুঝতে পারি যেখানে প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পূর্ব সতর্কতার সাথে বলছি। এবং আমাদের এছাড়া যেগুলো আছে যেমন কুকিং অ্যাপ্লায়েন্স যেগুলো আছে সেগুলোর কথা বলবো, কুকার আছে আমাদের, যেটা হচ্ছে স্টোভ। এই বিষয়ে কথা বলবো, একটি ফোন আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলুন। আমি উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে বলছি। জি, আমি গতকাল আপনাদের অনুষ্ঠানে ফোন করেছিলাম আর কি। জি, আসলে আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। জি বলুন। সেটা হলো আমরা যে প্রতিটা রুমে অথবা বেডরুম হোক বা যে কোনো রুমই হোক, এই সমস্ত রুমে যে আমরা বিদ্যুৎ ব্যবহার করার জন্য আমরা যে সমস্ত মাল্টিপ্লাগ ব্যবহার করি অথবা থ্রিপ্লাগ ব্যবহার করি, আসলে এই জিনিসটা কতটা নিরাপদ? আচ্ছা, অথবা এগুলোর পরিবর্তে আমরা অন্য কোনো কিছু ইউজ করতে পারি কিনা? জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করেছেন শিক্ষার্থী। বিষয়টা হচ্ছে একটু আগে কিন্তু আমরা সেটা আলোচনা করলাম যে মাল্টিপ্লাগটা
ব্যবহারটা দোষের কিছু না, এটা ব্যবহার আমার প্রয়োজনে ব্যবহার করতে পারবো, কিন্তু সেটা ক্ষেত্রে যদি আমাদের সচেতনতা থাকে যে এটার কারণে যে লাইনটা আমরা টেনে নিয়ে যাচ্ছি, এটা যদি এক রুম থেকে আরেক রুমে নিয়ে যায়, এটা কিন্তু আমাদের ফিজিক্যাল হ্যাজার্ড একটা হওয়ার সম্ভাবনা থাকবে, ইলেকট্রিক হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে উনি যেটা জানতে চাচ্ছে যে এটার বিকল্প কী ব্যবস্থা থাকতে পারে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু যে ওয়ার্ডটা টানবে, যে ভোল্টেজটা আমার মাল্টিপ্লাগ টানবে, সেটা কিন্তু আমরা অনেকে সচেতন থাকি না। দেখা যাচ্ছে আমার একটা মাল্টিপ্লাগের পক্ষে দেখা যাচ্ছে যে আপনার 2000 ভোল্টেজ পর্যন্ত সেই মাল্টিপ্লাগের মাধ্যমে আমি ট্রান্সফার করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমরা করছি কি এটাকে ওভারলোড দিয়ে দিচ্ছি। ওভারলোড দিয়ে দেওয়ার কারণে যেমন মাল্টিপ্লাগটা ফিউজ হয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু এটা আমাদের শর্ট সার্কিট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সবগুলাতেই কিন্তু ফিউজটা থাকছে না, যেটা হচ্ছে যে কাভারটা করবে। দেখা যাচ্ছে যে এমন হচ্ছে যে আমার ওভারলোড হওয়ার কারণে কিন্তু বাস্ট হয়ে যাচ্ছে, এমনও সম্ভাবনা থাকছে। আমরা যদি আমাদের লিমিটের মধ্যে, অর্থাৎ মাল্টিপ্লাগ যতটুকু ক্যারি করতে পারে ভোল্টেজ, অতটুকুর ভিতরে যদি আমরা কানেকশনটা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা ঝুঁকি মুক্ত থাকতে পারবো। এবং খেয়াল রাখতে হবে যে ওই যে আগেই বললাম যে লাইন কানেকশনটা, ওয়্যারটা যাতে আমাদের পোর্টেবল হয়, যেটা আমি চাইলে যাতে আমার কাজটা করতে পারি, এদিক থেকে সরাতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে আমাকে। সো এবং সবচেয়ে বেস্ট হচ্ছে শিক্ষার্থীদের জন্য বলা যে যদি প্রতিটা ঘরে যে কানেকশনটা আছে, যেটা আমার যেখানে প্রয়োজন হচ্ছে, অর্থাৎ ফ্রিজটা যেখানে আছে সেখান থেকে যদি আমি কানেকশনটা নিই, এটা আমার জন্য সেফ। আচ্ছা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যেটা বলছিলাম আর কি, যে মেজর অ্যাপ্লায়েন্সগুলো যেগুলো, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের যেটা আছে মাইক্রোওয়েভ ওভেন আছে, আমাদের হিটার আছে, আমাদের রুম হিটার। দেখা যাচ্ছে যে শীতের সময় কিন্তু আমরা অনেকে হিটার ব্যবহার করি, এবং এই যে বর্ষাকাল আসছে আমাদের জন্য এয়ার কন্ডিশন যেটা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু ঘরের যে আর্দ্রতা বজায় রাখার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আমরা কিন্তু সেটার মাধ্যমে আমাদের কন্ট্রোলটা করতে পারি এয়ারটাকে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে যে ওয়াটার হিটার, অনেকে দেখা যাচ্ছে যে আমরা ওয়াটার হিটার রেগুলার এখন ব্যবহার করছি শহর জীবনে বিশেষ করে। সেক্ষেত্রে আমাদের এই যে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আমরা ব্যবহার করছি, এগুলোর ব্যবহার বিধি এবং এগুলোর রক্ষণাবেক্ষণগুলোকে আমাদের জানতে হবে। আমি আজকে এরপরে আমরা অন্যান্য বিষয়গুলোর মধ্যে আসবো। আমি এখন এগুলোকে মেজর অ্যাপ্লায়েন্স যেগুলো আছে একটু আরেকটু বিস্তারিতভাবে বলতে চাচ্ছি যে কিভাবে বুঝবো যে এটা আমার জন্য ঠিক আছে, বা এটা মেজর অ্যাপ্লায়েন্স বা আমরা যেটাকে বলছি পোর্টেবল, অর্থাৎ সহজে নাড়াচাড়া করা যাচ্ছে না, এগুলোকে আমরা একভাবে ক্লাসিফাই করব। আর যেগুলো নাড়াচাড়া করা যাচ্ছে ওগুলোকে আমরা আলাদাভাবে করব, যেটাকে আমরা স্মল অ্যাপ্লায়েন্স বা ছোট গৃহ সামগ্রী বলছি। এবং আরেকটা হচ্ছে যেটা বলছি যে রেগুলার ব্যবহার করার জন্য, তিনটা ভাগে কিন্তু আমরা অলরেডি ভাগ করে নিচ্ছি। এখন আমরা যেটা আলোচনা করছি বড় ধরনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের এটার থেকে একটা বৈশিষ্ট্য আমরা জেনে নেব যে আমাদের যে মেজর অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্যগুলো কী। আপনারা দেখবেন যে মেজর অ্যাপ্লায়েন্সগুলো এবং আমাদের যাকে আমরা গৃহ সামগ্রী বলছি বড়গুলো, এগুলো দুইভাবে আমরা পরিচালনা করে থাকি। একটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে, আরেকটা হচ্ছে গ্যাসের মাধ্যমে। দুটো যে কোনো একটার মাধ্যমে কিন্তু আমরা এটাকে সাপ্লাই দিচ্ছি অথবা এটাকে ব্যবহার করছি। তার মানে দুটো জিনিসই কিন্তু শক্তি, পাওয়ার, আর এই দুটোই কিন্তু বিপজ্জনক, এবং যার কারণে আমাদেরকে এই দুইটার ব্যবহার বিধি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। আমরা আসি যে আমাদের যে মেজর অ্যাপ্লায়েন্সগুলোর মাধ্যমে কী ধরনের দুর্ঘটনাগুলো ঘটতে পারে, এটার একটা সম্ভাব্য যে হ্যাজার্ডগুলো আছে সেগুলোর একটা লিস্ট আমরা করে নিতে পারি। যেমন ধরেন আমাদের রেফ্রিজারেটরের মাধ্যমে কী কী সমস্যাগুলো হতে পারে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক শক হতে পারে। দেখা যেতে পারে আমাদের ইলেকট্রিক শকের মাধ্যমে ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে, এটা বা আমরা নিজেরাও এফেক্টেড হতে পারি। এই পয়েন্টগুলো আমরা যেমন রেফ্রিজারেটরের ক্ষেত্রে যেমন সম্ভব, মাইক্রোওয়েভের কিন্তু সেমভাবে এগুলোকে আমরা আলাদাভাবে করে রাখবো, এবং এগুলোর সম্পর্কে আমরা নিজের ঘরে যে মেম্বার আছে বিশেষ করে তাদেরকে তো সচেতন করবোই, এবং এটা একটা লিমিট রাখবো যে এইজ 10+ যাদের 10 বছর বয়স যাদের হয়ে গেছে তাদেরকে কিন্তু আমরা এই বিষয়গুলোর সম্পর্কে সচেতন করব। অর্থাৎ হচ্ছে একটা বাচ্চা আমাদের ওখানে যাচ্ছে, সে জানে না যে মাইক্রোওয়েভ কীভাবে ব্যবহার করতে হয়, কিন্তু সে সুইচ দিয়ে বসে আছে। দেখা যাচ্ছে যে ওখানে টেম্পারেচার আমার যেটা নর্মাল টেম্পারেচার, টপ টেম্পারেচার সেখানে দেওয়া আছে, এবং ভিতরে হয়তো বা এমন কিছু দেওয়া আছে যেটা হচ্ছে এখানের জন্য ক্ষতিকর। তাহলে তাকে যদি আমরা এটা সচেতন করে দিই যে এটা ব্যবহারের ক্ষেত্রে বাবা এটা করা যাবে না, এটা এইভাবে করতে হবে, তাহলে সে সচেতন হয়ে যাচ্ছে। তাকে সেই বিষয়টার সম্পর্কে আমরা অ্যাওয়ারনেসটা নিয়ে আসতে হবে। এবং আমাদের এই যেটাতে আমরা ব্যবহার করছি, আমাদের মেজর যে অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করছি সেটার পোর্টটা আমরা কীভাবে ব্যবহার করছি, কোড যেটা হচ্ছে আমাদের আমরা সুইচ বোর্ড বলি। দেখা যাচ্ছে যে আমার ফ্রিজের জন্য যে ধরনের বোর্ড ব্যবহার করা বা যে স্ট্রেন্থটা দরকার, সেই স্ট্রেন্থটা আমরা ব্যবহার না করে লুজ কানেকশনের একটা স্ট্রেন্থ আমরা ব্যবহার করছি। এটা হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার যদি ব্লেন্ডার মেশিনের জন্য হয় এটা এই ভোল্টেজের জন্য ওকে, বাট আমরা যদি রেফ্রিজারেটরের জন্য যদি এটা ব্যবহার করি তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এগুলো আমাদের আলাদা আলাদা করে নিতে হবে যে আমার কোনটার জন্য কি করা হচ্ছে। এখন অনেকে দেখা যাচ্ছে এখনকার সময়ে যারা ইলেকট্রিশিয়ানরা কাজ করে, তারা নতুন নতুন কাজ করে অনেকে আছে, তারা কিন্তু নিজেরাও কিন্তু কানেকশন সম্পর্কে অতটা অ্যাওয়ার না। তাহলে আমরা যখন এগুলো কাজ করাবো তখন এমন একজনকে নিব যিনি অভিজ্ঞ, যিনি বুঝবেন যে এক্স্যাক্টলি কোনটার জন্য আমাদের কোন কানেকশন বা কোন ধরনের ওয়্যারটার দরকার হচ্ছে, এটা সম্পর্কে যিনি জানবেন।
এবং আমাদের যেই যেহেতু ইলেকট্রিক যে পণ্যগুলোর সম্পর্কে কথা বললাম, এগুলোর ভিতরটা পরিষ্কার করা নিয়ে শিক্ষার্থী খুব বেশি আগ্রহী থাকেন। আমি এগুলোর ব্যাপারটা আসবো, তার আগে বলে দিচ্ছি যে এগুলোর ক্ষেত্রে আমাদের কীভাবে অ্যাওয়ারনেসটা আমাদের ভিতরে তৈরি করে নিতে হবে। সেটার জন্য কিছু রুলস আমরা মেনটেন করব। সেই রুলস হচ্ছে যে ধরনের ইলেকট্রিক যে পণ্যগুলো আমাদের আছে, যে ওয়্যারটা আমরা টানছি, সেটা কিন্তু অন্তত পুরো বাড়ির ওয়্যারটা প্রতি বছরে একবার করে আমরা চেক করব। এটা কিন্তু আমাদের হয়ে থাকে না। দেখা যাচ্ছে যে একটা বাড়ি করা হয়ে যায় 10 বছর পরেও কিন্তু আমরা এটা নিয়ে কোনো চিন্তা করি না। হয়তো দুর্ঘটনার ঘটনা, কিন্তু যেদিন ঘটবে সেদিন কিন্তু আমাদের এটা করার কিছুই থাকবে না, বিশাল ঝুঁকি হয়ে যাবে। সেটা যদি আমরা একটা রুটিন ওয়াইজ নিজে অভ্যাসে যদি পরিণত করি, যে আমরা প্রতি বছর একবার করে আমাদের ওয়্যার লাইনগুলো চেক করব, সেটা হয়তো দেখা যাচ্ছে ভাড়াটিয়া যারা আছে তারা হয়তো বলবে যে আমি তো আর আমারগুলো চেক করতে পারবো না পুরো বাড়িটা, না আমাদের রুমেরগুলো তো আমরা চেক করতে পারবো, যে আমরা হয়তো দেখতে পারবো যে আমাদের ওয়্যারগুলো ঠিক আছে কিনা, এগুলো আমরা চেক করব। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে বাসার অন্যান্য যেই বিষয়গুলো থাকবে, অন্যান্য যেই জিনিস, যেমন হচ্ছে যে ফ্রিজের পাশে কোন ধরনের জিনিসগুলো রাখলে আমাদের ঝুঁকিটা কম হবে, সেই বিষয়গুলোর সম্পর্কে আমরা সচেতন থাকবো। এখন ফ্রিজ এবং টেলিভিশন যদি আমরা পাশাপাশি থাকে তাহলে সেটা কিন্তু আপনার বেশি ভোল্টেজ এবং আমাদের এটাকে কি বলবো ব্যবহারের জন্য কিন্তু আমাদের বিষয় সমস্যা হয়ে থাকে। সেদিকে আমরা সচেতন থাকবো যে কোনটার পাশে কোনটা রাখলে আমাদের কোনো প্রবলেম হবে না, সেটা আমাদের অ্যাডজাস্ট করে রাখতে হবে। আমরা যদি চলে আসি যে আমাদের ইলেকট্রিক যেমন হচ্ছে যে বোর্ড ভেঙে গেছে, তারপর একটু কস্টেপ লাগিয়ে আমরা সেটাকে ব্যবহার করার চেষ্টা করি, যে না ঠিক আছে এটা ব্যবহার করা যাবে না। এটা প্রথম অবস্থা হয়তো আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে এটা থেকে কিন্তু আমাদের বিশাল বড় ধরনের সমস্যা দেখা দিবে। যেটা মনে হবে যে না ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটা ব্যবহার থেকে আমরা দূরে থাকবো, ওটা আমরা আর ব্যবহার করব না। অ্যান্ড দেন আমাদের যে রুমের লাইনের কথা বলছিলাম, কিছুক্ষণ আগেই কথা বলা হচ্ছিল যে রুম কানেকশন যে লাইনটা, এই কানেকশন এক রুম থেকে আরেক রুমে আমরা নেওয়াটা থেকে বিরত থাকবো। যদি নিতে হয় তাহলে কিন্তু আমরা একদিন দুদিন পর পর কিন্তু সেটা চেক করবো যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ আমার লাইনটা লুজ হচ্ছে কিনা, এটা দেখবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন ইলেকট্রিশিয়ান যিনি এক্সপার্ট, তাকে দিয়ে ভোল্টেজটা আমরা চেক করাবো। এখন দেখা যাচ্ছে যে ভোল্টেজ যদি আপ ডাউন করে, সেটা কিন্তু আমাদের ইলেকট্রিক পণ্যের জন্য খুবই ক্ষতিকর হবে। দেখা যাচ্ছে যে আমার যে ভোল্টেজটা প্রয়োজন হচ্ছে তাতে ওভার ভোল্টেজ যদি চলে আসে, তাহলে কিন্তু আমার মোটরটা কিন্তু বাস্ট হয়ে যাবে বা মোটরটা নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের সম্ভাবনা থাকছে। আমাদের অল্প সময়ের জন্য যেগুলো আমরা ইউজ করে থাকি, অল্প সময়ের জন্য যেমন ধরেন ব্লেন্ডার মেশিনের কথা বলছি, এটা কিন্তু অল্প 20 মিনিট পরে কিন্তু বা 10 মিনিট পরে কিন্তু ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে বা আমরা করছি না। দেখা যাচ্ছে যে ওটার যদি কানেকশনটা আমরা রেখেই দিই, যেমন কানেকশনটা আমি রেখে দিলাম, রেখে আমি অন্যান্য কাজ করতে গেলাম, এক্ষেত্রে কিন্তু আমার ওই যে কানেকশনের কারণে বিদ্যুৎ প্রভাবিত হচ্ছে, এই ঝুঁকিটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। অর্থাৎ আফটার ইউজ আমরা এটাকে অফ করে দেবো। এই ধরনের সচেতনগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। এবং এটার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমরা যখন ব্যবহার করছি, করার পরে আমাদের এর নেক্সট যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোকে আমরা ঠিক করে নিব। যেমন ধরেন ফ্রিজ ব্যবহার করছি আমরা, সারাদিনে দেখা যাচ্ছে যে আমাদের একটা দুইটা জিনিস একটু পরপর দরকার হয়, বারবার ফ্রিজ খুলতে হচ্ছে, এতে কিন্তু আমাদের ফ্রিজের যে গ্যাসটা সেটা কিন্তু বারবার বের হচ্ছে এবং ফ্রিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের একটা প্ল্যান করে নিতে পারি যে আমাদের আজকে এই জিনিসগুলো রান্না করা হবে বা এই জিনিসগুলোর দরকার হবে, আমরা সেগুলো বের করে নিয়ে আসলাম, একসাথে বের করে নিয়ে আসলাম। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন আমার প্রয়োজন হবে, তাহলে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গ্যাপ দিয়ে আমরা সেটাকে খুলি, যাতে করে পরপর মুহূর্তে আমাদের সেই ফ্রিজটা যাতে ব্যবহার না করতে হয়, খুলতে না হয়। এতে করে আমাদের ফ্রিজ বা আমাদের জিনিসপত্র কিন্তু আয়ুকাল যেটাকে আমরা বলি সেটা কিন্তু বাড়বে। হ্যাঁ, আমি এই মেজর অ্যাপ্লায়েন্সগুলো নিয়ে কথা বললাম এবং আসলে এই ব্যাপারগুলো নিয়ে শিক্ষার্থীরা যেটা খুব বেশি জানতে চাই, সেগুলো কীভাবে আমরা নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি, পরিষ্কার করার ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি। দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল অনেক সময় দেখা যাচ্ছে যে একটু বরফ জমে আছে উপরে, বরফটাকে পরিষ্কার করার জন্য আমরা তাৎক্ষণিকভাবে ফ্রিজটাকে অন রাখা অবস্থায় কিন্তু বরফটাকে খুলে ফেলার চেষ্টা করি, অনেকে প্রেশার দিয়ে খোলার চেষ্টা করি। সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের জন্য মারাত্মক ভুল। আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে যেদিন আমরা ফ্রিজটা পরিষ্কার করব, মনে করবো যে না এটাকে আমাকে ক্লিন করবো, সেদিন 1 ঘন্টা আগে আমরা ফ্রিজটাকে অফ করে রাখবো এবং জিনিসপত্রগুলো সবগুলো বের করে নিয়ে আসবো। কোনোভাবেই আমাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো ভিতরে রেখে কিন্তু আমরা ক্লিন করব না, আমরা এটাকে 1 ঘন্টা আগে অন্তত বের করে এটাকে রেডি করে রাখবো ক্লিনিংয়ের জন্য। ক্লিনিংয়ের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমরা এটাকে যখন পুরোটাকে বের করে নিয়ে আসি, তখন ভিতরে ডিটারজেন্ট পাউডার অথবা যেগুলো হচ্ছে ক্লিনিং পাউডার যেটাকে আমরা বলছি, সেগুলো একটু সাদা কাগজে কাপড়ের মধ্যে, যেমন কটন কাপড় যেটাকে আমরা সুতির কাপড়ে একটু হালকা ভিজিয়ে আমরা ভিতরটাকে পরিষ্কার করে নিতে পারি। ফার্স্ট অফ অল এটাকে খেয়াল রাখতে হবে যাতে করে এটা অতিরিক্ত মাত্রার পানি যাতে না হয়। যদি অতিরিক্ত মাত্রার পানি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিতরে এটা গিয়ে আবার নিচে আমাদের যে হিটার আছে সেখানেও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা হালকা পানি দিয়ে এটাকে পরিষ্কার করব। এবং অনেকে বলে থাকেন যে এটা ফ্রিজটা গন্ধ হয়ে যায়, গন্ধ থাকার একটা সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে আমাদের বেকিং যেটা পাউডার বলি, বেকিং সোডা বলি, এই বেকিং সোডা কিন্তু আমরা
ব্যবহার করতে পারি, যাতে করে অনাকাঙ্ক্ষিত যে দাগগুলো থাকে সেগুলো দূর হতে পারে। আচ্ছা, এবং আচ্ছা। এই যে সেটা কিভাবে ব্যবহার করবে বেকিং সোডাটা? বেকিং জাস্ট পানির সাথে মিশিয়ে? পানির সাথে মিশিয়ে এটা স্ট্যান্ডার্ডে আমরা যদি বলি আর কি, যেমন আমাদের 1 কাপ পানির সাথে, যেটাকে আমরা মেজার কাপ বলি, 1 কাপ পানির সাথে আমরা হাফ গ্রাম অথবা দেখা যাচ্ছে 50 গ্রামের মতো সোডা আমরা ব্যবহার করতে পারি এখানে। আচ্ছা, দেখা যাচ্ছে যেটা ঘন হচ্ছে কিনা ওটা অনুযায়ী আমরা দেখে এই বেকিং সোডাটা আমরা ব্যবহার করতে পারি। আর ফাইনালি আমাদের যেটা চিন্তা করতে হবে যে এটা যখন ব্যবহার করছি, করার সাথে যে দাগটা উঠছে কিনা সেটা খেয়াল রাখবো। অর্থাৎ আমরা যদি আস্তে রাব করব, দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এটা যদি 10 ঘন্টা 12 ঘন্টা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের দাগটা ওঠার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, তো যদি সম্ভব হয়, সাধারণত এত ঘন্টা তো আমরা ফ্রিজ অফ বন্ধ করে করে রাখতে রাখবো পারবো না। না। এটা শুধু ফ্রিজের ক্ষেত্রে বলছি, বিষয়টা এরকম না, এটা কিন্তু ওভেনের ক্ষেত্রে আমাদের তাই। আচ্ছা, যখন আমরা এটাকে ক্লিন করতে যাব, যে দাগগুলো আমাদের আছে যেগুলো আমরা হঠাৎ খাবার বয়েল করতে গিয়ে বা ওয়ার্ম করতে গিয়ে ছিটে পড়ে যাচ্ছে, ছিটে যাচ্ছে, সেগুলো কিন্তু দাগটা কিন্তু আমরা সেই বেকিং সোডাটা ব্যবহার করে করতে সেটা পারবো। কোনো বেকিং সোডাটা আর পানিটা কোনো ফুটাতে হবে না, কিচ্ছু না, জাস্ট ঠান্ডা পানির সাথে পানির বেকিং সাথে সোডাটা। মিশিয়ে এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আচ্ছা। এবং ঠান্ডা বলতে রেগুলার পানি যেটাকে আমরা ব্যবহার করছি, ওই রানিং ওয়াটারকে বলছি, ওটার সাথে আমরা ব্যবহার করব। আচ্ছা। And then দেখা যাচ্ছে যে অনেকে এটাকে লেমন যে জুসটা আছে, অর্থাৎ লেবুর যে রসটা, সেটা দিয়ে কিন্তু মুছে ব্যবহার করে, যাতে করে একটা স্মেলটা ভালো হয়। এটা করা যেতে পারে, এতে সমস্যা নেই। এতে ফ্রিজে যদি কোনো গন্ধ থেকে থাকে সেটা কিন্তু দূর হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমরা ওভেনগুলো পরিষ্কার করতে যাচ্ছি, ভিতরে পরিষ্কার করতে যাচ্ছি, তখন এমন কিছু আমরা বিষয় ব্যবহার করছি যেগুলো আমি স্ক্র্যাপার বলি। স্ক্র্যাপার দিয়ে যেটা হচ্ছে যে থালা বাসন যেগুলো পরিষ্কার করে সেগুলো দিয়ে কিন্তু অনেকে ফ্রিজ পরিষ্কার করতে যায়, মনে করে দাগটা উঠানোর জন্য এটা ওদের কাজ করবে। না, এটা আমাদের কাজ করবে না, বরং এটা দিয়ে আমাদের ফ্রিজের বা আমাদের ভিতরে মাইক্রোওভেনের যে বিষয়গুলো আছে, ভিতরের অংশ, এটা ক্ষতির কারণ হবে। এগুলো আমাকে এগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা যতটা সফট আমরা হতে পারি, সেটা ফোম হতে পারে, ফোম দিয়ে কিন্তু আমরা ভিতরে যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে নিয়ে যেতে পারি, যাতে করে ওই পানিটা অবশিষ্ট আর না থাকে। এতে খেয়াল রাখতে হবে আমাদের। দেন আমাদের যেই অনেকে ব্লিচিং পাউডার ব্যবহার করে, ব্লিচিং পাউডার কিন্তু আসলে মূলত হচ্ছে যে ওয়াশ করার জন্য, কাপড় ওয়াশ করার জন্য, ওগুলো ময়লা দূর করার জন্য, এগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু কেমিক্যালের ব্যবহার হয়ে থাকে। ব্লিচিং পাউডার যদি আমরা ফ্রিজে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ফ্রিজের জন্য ক্ষতিকর এবং একটি ব্যাড স্মেল আছে, ব্যাড স্মেল আছে ব্লিচিং পাউডারের, সেটা একদমই আমাদের যেহেতু খাবারের সাথে যুক্ত ফ্রিজ, যুক্ত, সেটাতে এটাতে অবশ্যই ব্যবহার করা উচিত নয়। অনেকে মনে করে যে এটা দাগটা তোলাটা হচ্ছে মূল বিষয়টা হয়ে আচ্ছা, যায়, আচ্ছা। এটার জন্য করা যেতে পারে। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা যে ক্লিনিং যেই এজেন্টগুলো যেটাগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে আপনার ক্লিনিংয়ে যেই ধোয়ার জন্য যেগুলো ব্যবহার করি, সেগুলো কি করতে পারবো কিনা। যদি সেগুলো কোনো মারাত্মক যদি না হয়ে থাকে, অর্থাৎ ব্লিচিং পাউডার যেরকম আমরা টয়লেট ক্লিনিংয়ের জন্য ব্যবহার করে থাকি, ফ্লোর ক্লিনিংয়ের জন্য ব্যবহার করে থাকি, এ ধরনের মারাত্মক যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এতে সমস্যা হবে না। আর আমাদের যেটা হচ্ছে যে এটার পাশাপাশি অন্যান্য যেই বড় যেই গৃহ সম্বন্ধী যেগুলো আছে ব্যবহার করবো আমরা, সেগুলোতে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল করবো। যখন পরিষ্কার করতে যাচ্ছি আমরা, তখন আমাদের জিনিসপত্রগুলো তো আগেই বের করে নিচ্ছি, আমরা আমাদের যে খাবারের জিনিসগুলো বের করে নিচ্ছি, এবং ফ্রিজের যেই টোটাল স্ট্রাকচারটা, অর্থাৎ সামনের অংশটা পরিষ্কার করছি, পেছনের অংশ কিন্তু আমরা সেইমভাবে পরিষ্কার করবো না। অর্থাৎ ভিতরটাকে এবং পেছনে যেখানে আমাদের লাইন কানেকশনটা আসছে, সেটা কিন্তু সেইমভাবে আমরা পানি দিয়ে পরিষ্কার করবো না। সেক্ষেত্রে আমাদের অনেকে আছে সাইড যখন পরিষ্কার করতে যাই, দেখা যাচ্ছে যে পুরোটাকে উলট পালট করে এই পাশ থেকে ওই পাশে আমরা এটা ক্লিনিং করতে যাই। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেটা অ্যাভয়েড করতে হবে, কারণ যে মোটরটা আমাদের আছে, অর্থাৎ যে গ্যাস কানেকশনটা আছে, সেটা কিন্তু খুবই একটা নাজুক ব্যাপার। সেক্ষেত্রে আমাদের সাবধানে করতে হবে। এবং সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে এটা, এবং ওটা অবশ্যই শুকনো অবস্থায় পরিষ্কার, ধুলাটা পরিষ্কার করে নিতে হবে। এই বিষয়ে আমরা আরো অনেক কিছু জানবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিব। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে বর্ষায় সুরক্ষিত থাকার উপায়, আর আজকের বিষয় গৃহ সামগ্রী সুরক্ষা। চলে যাচ্ছি ক্লাসে। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, যেটা বলছিলাম আমরা, যে আমরা যে ভিতরটা পরিষ্কার করছি, অর্থাৎ মাইক্রোওভেন বলেন, ফ্রিজ বলেন, যেগুলোই পরিষ্কার করি না কেন, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে আমরা যাতে আমাদের জীবাণুমুক্ত হয় কিনা সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ শুধু পানি দিয়ে আমরা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর ভিতরে যে জীবাণুটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে না, তাহলে কিন্তু ওটা খুব একটা লাভের হবে না। সেটা আমাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে আপনার এটাকে আমরা যদি আমাদের স্প্রের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে বোতল স্প্রের মাধ্যমে যদি আমরা আমাদের লেমন স্প্রে যদি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ঘষাঘষির যে ব্যাপারটা আছে সেটা কিন্তু তখন আর প্রয়োজন হবে না, কারণ লেমনটা জাস্ট আছে স্মেলের জন্য কিন্তু আমরা সেটা ব্যবহার করছি। সেক্ষেত্রে আমরা লেমনটাকে ওইভাবে ঢেলে সরাসরিভাবে না ছিটিয়ে যদি আমরা স্প্রের মাধ্যমে দিই, তাহলে কিন্তু ওটা ভালো ক্লিন হয়ে যাচ্ছে এবং স্মেলটাও ভালো পাচ্ছি আমরা ওখানে।
অ্যান্ড দেন আমাদের যেটা বলছিলাম, তাহলে মেজর অ্যাপ্লিয়েন্স যেগুলো আছে, বড় ধরনের যেগুলো আছে, সেগুলোর ব্যবহার বিধি কিন্তু প্রায় একই ধরনের। অর্থাৎ আমি রেফ্রিজারেটরের জন্য এক ধরনের বলবো, যে মাইক্রোওভেনের জন্য আরেকটা বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকটা ক্ষেত্রে ফ্রিজে যেরকম আমাদের যে ড্রয়ারগুলো আছে, যেগুলো আপনার ড্রয়ার বলছি, শেল বলছি, এগুলো যেমন খুলে নিচ্ছে, মাইক্রোওভেনের ক্ষেত্রে কিন্তু সেম। আমরা আমাদের সেই যে ড্রয়ারটা আছে বা মাইক্রোওয়েভ যে পার্টটা আছে, পার্টগুলো খুলে নিচ্ছি, স্ট্যান্ডগুলো খুলে নিয়ে তারপর আমরা এটাকে পরিষ্কার করছি। এবং বারবার খেয়াল রাখতে হবে পরিষ্কার করা অবস্থায় যাতে আমাদের সুইচটা অন না থাকে, অর্থাৎ আমরা যাতে লাইনটা অন করে যাতে কাজগুলো না করি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এদের আমাদের সেমভাবে আমরা বলবো যে আমাদের যে ওয়াশিং মেশিনের কথা বলবো, এটাও কিন্তু ব্যতিক্রম না। ওয়াশিং মেশিন যখন আমরা ক্লিন করছি তখন কিন্তু সেমভাবে আমরা ক্লিন করছি, অর্থাৎ ইলেকট্রিক যে হোম অ্যাপ্লিয়েন্সের যেগুলো মেজর অ্যাপ্লিয়েন্সগুলো আছে, সেগুলো কিন্তু আমরা একইভাবে পরিষ্কার করছি। এবার বন্ধুরা চলে আসি আমরা আমাদের যেই কথা বলছিলাম, স্মল যেগুলো অ্যাপ্লিয়েন্সগুলো, অর্থাৎ ছোটো যে ধরনেরগুলো, সেগুলোকে আমরা কী করবো, যেহেতু সেগুলো আমাদের এই পাশ থেকে ও পাশে আমরা নাড়াচাড়া করতে পারছি, অর্থাৎ পোর্টেবল যেগুলো করছি, সেক্ষেত্রে আমরা আমাদের অবশ্যই পার্ট বাই পার্ট চাইলে খুলে ফেলতে পারি। যেমন হচ্ছে যে যেটা আমাদের ব্লেন্ডার মেশিন বলবো, ব্লেন্ডার মেশিনের যে ইলেকট্রিক যে পার্টটা আছে, অর্থাৎ মোটর পার্টটা আছে, মোটর পার্টটা রেখে কিন্তু বাকিগুলো কিন্তু আমরা ক্লিন করে নিতে পারছি। যখন আমরা স্টোভ ক্লিন করছি, স্টোভ ক্লিন করার সময় অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, অর্থাৎ চুলার কথা বলছি, যেটা বন্ধ করে কিন্তু আমাদের গ্যাস কানেকশনটা বন্ধ করে কিন্তু ক্লিন করতে হবে। দেখা যাচ্ছে যে যদি ক্লিন করতে গিয়ে বা পরিষ্কার করতে গিয়ে যদি দেখা যাচ্ছে আমরা ওই পাশ থেকে এই পাশ যদি চুলাটা নাড়াচাড়া করি, তাহলে কিন্তু গ্যাস কানেকশনটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এবার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তো অনেক বেশি থাকে। এখন তো ঢাকা শহরে অনেকে দেখা যাচ্ছে যে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করছি, সিলিন্ডার গ্যাসের সাথে কিন্তু কানেকশনটা যেটা থাকে সেটা কিন্তু পোর্টেবল, অর্থাৎ সহজে নড়াচড়া করে। দেখা যাচ্ছে আমরা যদি ওটা ব্যবহার করি, অর্থাৎ চুলাটাকে পরিষ্কার করতে গিয়ে, তাহলে ওই কানেকশনটা কিন্তু নড়তে থাকে এবং লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আমরা সেটাকে আমাদের সিলিন্ডার গ্যাস থেকে কানেকশনটাকে ওপেন করে খুলে তারপরে কিন্তু আমরা পরিষ্কারটা করব। আচ্ছা, আমাদের যেই অন্যান্য ছোটো যেই হোম অ্যাপ্লিয়েন্সগুলো আছে, সেগুলো বলতে হচ্ছে আমাদের আয়রনটাকে বলছি, লন্ড্রি ইস্ত্রিকে বলছি আমরা। ইস্ত্রি যখন আমরা পরিষ্কার করবো তখন কিন্তু আমাদের এটা বেশি বিড়ম্বনা হয় আর কি। দেখা যাচ্ছে যে আমরা কাপড় ইস্ত্রি করতে গিয়ে পুড়ে যাচ্ছে অথবা দাগ বসে যাচ্ছে, এটা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে আমরা এটা পরিষ্কার করার সময় কয়েকটা বিষয়, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে বেকিং সোডার ব্যবহারটা, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বেকিং সোডার ব্যবহারটা করতে পারি। দেখা যাচ্ছে যে দাগগুলো আছে, সেই দাগগুলো ওঠানোর ক্ষেত্রে বেকিং সোডা দিয়ে যদি আমরা পরিষ্কার করি, তাহলে কিন্তু এটা ক্লিন হয়ে যাচ্ছে। এটাকে আরেকটু সহজভাবে বলি, যখন আমরা এটাকে পরিষ্কার করব, তখন যেই জায়গাটাতে আমরা ইস্ত্রিটা করি বা লন্ড্রিটা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সুতি কাপড় ব্যবহার করি সাধারণত সবাই, এবং সুতি কাপড়টা ব্যবহার করা আমাদের জন্য নিরাপদ। সেই সুতি কাপড়ের মধ্যে আমরা যদি ভিনেগার স্প্রে করে যদি এবং সেটাতে যদি আমরা যে আয়রনটা আছে, সেটা যদি পোর্টগুলো আছে, অর্থাৎ যে চারপাশে যেটা আছে, সেটাকে যদি আমরা ক্লিন করে নিই, শুধুমাত্র আমি বলছি আয়রনের যে পাশটাতে আমরা স্টিল পাশটা যেটাতে আমরা গরম করছি, ইস্ত্রি করছি, সেটাকে আমরা ক্লিন করে নেব। এবং উপরে যে প্লাস্টিকের অংশটা আছে, সেটা ক্লিন করার জন্য আমরা ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করব। তাতেই কিন্তু আমাদের এই আয়রনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আয়রন করার সাথে সাথে একটু দাগ বসে গেছে, কিছু পুড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে মোমের ব্যবহারটা করতে পারি। আচ্ছা, মোম দিয়ে যদি আমরা একটু ঘষা দিই, তাহলে কিন্তু দাগটা উঠে যাচ্ছে, সহজে আমাদের কাজগুলো হয়ে যায়। অ্যান্ড দেন আমাদের অন্যান্য যে হোম অ্যাপ্লিয়েন্স অর্থাৎ স্মলের যেগুলো আছে, সেগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে যাতে করে এই জিনিসটা পড়ে না যায়। অর্থাৎ হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যখন ক্লিন করতে যাচ্ছি পড়ে যাচ্ছে, এটা সম্ভাবনা থাকে, এতে আমাদের মোটর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা যাচ্ছে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে পরিষ্কার করছি, এমন টাইমে আমাদের পাশে আমরা যে বলে পানি রাখছি, সেই বলের মধ্যে কিন্তু আমার মোটরটা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এরপর আছে রেগুলার কনজিউমার যেই আমাদের অ্যাপ্লিয়েন্সগুলো আছে, সেগুলো বলছি। কনজিউমার অ্যাপ্লিয়েন্সগুলোকে আমরা কোনটাকে বলছি, যেগুলোকে আমাদের ব্যবহার করতে হচ্ছে রেগুলারই আমাদের। যেমন আমরা টেলিফোন, যেটা হচ্ছে আমরা রিসিভার বলছি, টেলিফোন রিসিভার, এটাও কিন্তু আমাদের হোম অ্যাপ্লিয়েন্সের মধ্যে পড়ছে, ভিডিও সামগ্রী। এখন সেইটাকে আমরা যদি ফ্রিজের মতো করে পরিষ্কার করি, বিষয়টা কিন্তু ওটা আমাদের প্রয়োজন হবে না। ওটা ক্ষেত্রে সেমভাবে আমরা আমাদের যে প্লাস্টিক বডি যেটা যেহেতু আছে, ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি। এর জন্য রেগুলার যে রানিং ওয়াটারটা আছে, সেই রানিং ওয়াটারটা ব্যবহার করলে আমাদের জন্য ওকে হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা যেটা হচ্ছে যে আমাদের পিসি, পার্সোনাল কম্পিউটার কথা বলছি, ল্যাপটপের কথা বলছি, এগুলো যখন আমরা ক্লিন করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এটা অফ করে ক্লিন করতে হবে। অর্থাৎ রানিং অবস্থায় কখনোই ক্লিন করতে পারবো না, যদি করি সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ছোট ছোট জিনিসগুলোর মধ্যে বলবো যে আমাদের যে ক্যালকুলেটর, বাসায় যে ক্যালকুলেটরটা আমি ব্যবহার করছি, সেই ক্যালকুলেটরও কিন্তু আমার গৃহ সরঞ্জামের মধ্যে পড়ছে, ব্যবহারের সামগ্রী
কতগুলি পড়ছে। সেক্ষেত্রে ক্যালকুলেটর কিন্তু আমরা ওই রানিং ওয়াটার অ্যান্ড ডিটারজেন্ট মিক্স করে কিন্তু এটাকে ক্লিন করতে পারি। আচ্ছা, কিন্তু সেই ক্লিন করার পদ্ধতিটা যদি একটু বলে দিতেন, কারণ এটা তো অনেক সেনসিটিভ বিষয়। ভিজা কাপড় দিয়ে মুছে নিলে যদি মেশিনের কোনো ক্ষতি হয়, এ বিষয়ে যদি কিছু বলতেন। সেটার ক্ষেত্রে ওই যে বললাম যে আমরা এটাকে এমন যাতে পানি থেকে না যায় সেভাবে কিন্তু আমরা ওই যে আমাদের কটন যে কাপড়টা আমরা ব্যবহার করছি সেটাকে পানিটাকে চিপে নিতে হবে যাতে করে সেখানে পানির কোনো বিষয়টা এখানের মধ্যে না থাকে, জাস্ট ক্লিন করাটাই। এবং সাথে সাথে পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু আমরা সেটাকে বডিটাকে ক্লিন করে নেব যাতে করে পানি আর ওখানে জমে না থাকে, এটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন আমাদের যেটা হচ্ছে যে অনেকের বাসার মধ্যে দেখবেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে, হ্যাঁ, গিটার থাকে, হারমোনিয়াম থাকে, সেগুলোও কিন্তু আমাদের সেমভাবে যত্ন নিতে হবে। এবং যেগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় এগুলো ব্যবহার করা হয় না, গিটার অনেকদিন পড়ে থাকে, এই ধরনের যেগুলো আমাদের অনেকদিন ব্যবহার করা না, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে যে কোনো প্লাস্টিক কাভার দিয়ে ঢেকে রাখতে পারি। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, দুঃখিত শিক্ষার্থী, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে এগুলো ক্লিন করার ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে কাপড়টা আমরা যেগুলো ব্যবহার করা হচ্ছে না, অনেকদিন পর পর আমরা ব্যবহার করছি, এগুলো অবশ্যই ঢেকে রাখতে পারি আমরা, যাতে করে ওই বালু বা ময়লা যাতে ওখানে না পড়ে। দেখা যাচ্ছে একসময় পড়তে পড়তে এটা একটা আস্তর জমে যায়, ওটা কিন্তু পরবর্তীতে উঠাতে বা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে আরেকটা যে ছোট যেগুলো বলছি, এগুলোর ভিতরে আরেকটা হচ্ছে যে আমাদের ফ্যান, বাসায় যে ফ্যানটা আমরা ব্যবহার করছি, ফ্যানটা কিন্তু সবচেয়ে বেশি ময়লা টানে, সেটা হয়তো আমরা দেখি যে ঘুরতে থাকে বাতাসের মাধ্যমে ময়লাটা টানে। এখন আমাদের অনেকে দেখা যাচ্ছে, আমি নিজেও একসময় অভ্যস্ত ছিলাম যে ওটা আমরা চেয়ার বা টেবিলের উপর রেখে ওটা তখন ওই অবস্থায় রানিং অবস্থায় পরিষ্কারটা করছি সুইচটা অফ করে। এটা বেস্ট ওয়ে হচ্ছে ওটাকে যদি আমরা যেহেতু পরিষ্কার করার জন্য ওটাকে যে পাখা বলি আমরা, যে এগুলো 3টা 4টা যেটাই পাখা থাকুক না কেন, এগুলো কিন্তু খুলে পরিষ্কার করলে কিন্তু আমাদের এটার জন্য বেস্ট হয়। আমাদের অর্থাৎ জিনিসটা ভালো পরিষ্কার হচ্ছে এবং রিস্ক ফ্রি হচ্ছে, এটা আমরা খেয়াল রাখবো। এবং ওই পদ্ধতিটা সেইভাবে আমরা ডিটারজেন্ট পাউডার এবং পানির মিশ্রণে কিন্তু আমরা ওটাকে পরিষ্কার করবো, এবং যতক্ষণ পর্যন্ত না ওগুলা পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওটাকে সেট করবো না, শুকানোর পরে আমরা এটা সেট করব। এবং খেয়াল রাখবো যাতে করে ওই পানির ব্যবহারটা যেটা আছে সেটা যাতে আমাদের লাইনের মধ্যে না যায়, অর্থাৎ যে ইলেকট্রিক লাইনটা যাচ্ছে সেটার মধ্যে যে না যায়, এই বিষয়টাতে আমরা খেয়াল রাখবো। আমাদের যে অলরেডি আইটেমগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এইগুলো নিয়ে মূলত আমরা সবসময় একটু অ্যাওয়ার থাকি, যদি যে না ঠিক আছে আমার জিনিসপত্রগুলো আমি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আমরা আরেকটু বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ফুড প্রসেসর, ব্লেন্ডার, মিক্সার মেশিন, এই যে বিষয়গুলো আমাদের ঘরে অলরেডি আমরা ব্যবহার করছি, সেগুলোর ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবশ্যই ব্যবহার করব সুতির কাপড়, এবং যে জিনিসগুলো আমরা ব্যবহার করলে কোনো ধরনের ক্ষতি হবে না, অর্থাৎ আমাদের সেফ থাকবে, সেগুলো আমরা ব্যবহার করব। আমাদের মিক্সার মেশিনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিক্সার মেশিনটা যখন আমরা ব্যবহার করি তখন 2 থেকে 3 বার ব্যবহার করার পর অথবা ব্যবহার করার শেষে মিক্সার মেশিনটা কিন্তু আমরা সেমভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওটা পরিষ্কার যদি সাথে সাথে না করে দিই, তাহলে ওই মেশিনের যে খাবারগুলো সেগুলো কিন্তু ওখানে জমাট বেঁধে যায় এবং ওটা পচে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যায়, ব্যাকটেরিয়া তৈরি হয়। আমাদের হাতে আরো 10 মিনিট সময় আছে, আমার মনে হয় আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, সেই সুযোগ আমাদের আছে। আমরা সেটা নিয়ে কথা বলছিলাম যে এই যে আমাদের যে জিনিসপত্র যেগুলো আছে, হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে, এগুলো কিন্তু আমাদের বাড়িতে ব্যবহার করার সময় কিন্তু আমরা অতটা সচেতন হই না। এই ব্যক্তি যদি আমরা আমাদের অন্যান্য কর্মক্ষেত্রে বলি, যিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তিনি যখন ব্যবহার করেন তখন কিন্তু একটা আমরা রুটিন মেনটেন করি, অর্থাৎ একটা শিডিউল থাকে। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো জি, হ্যালো। হ্যাঁ, আয়রনের যে আমি আয়রন করার সময় সিনথেটিক কাপড় পুড়ে যাওয়ার পরে দাগ বসে গেছে, ওইটা কিভাবে ওঠাবো? আমাদের বিশেষজ্ঞ কিন্তু কিছুক্ষণ আগেই বলেছে, আপনার জন্য আবারও বলে দিচ্ছি। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না, এইটাই আমার প্রশ্ন, যে দাগটা বলতে আর সিনথেটিক কাপড় লেগে আছে, বুঝতে পেরেছি, ওইটা কিভাবে ওঠাবো? বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। সিনথেটিক কাপড় পুড়ে হয়তো লেগে আছে সেক্ষেত্রে আমরা বললাম যে কোনো ধরনের স্পোর্টের ক্ষেত্রে কিন্তু আমরা বেকিং সোডাটা ব্যবহার করতে বলছি। এবং আরেকটা বলে দিলাম যে আমরা মোমের ব্যবহারটা, এই মোমের ব্যবহারটা যদি কোনো কিছু পুড়ে যদি আমাদের স্ত্রীর সাথে লেগে থাকে, তাহলে সেটা মোম দিয়ে যদি আমরা ঘষা দিই বা ঘষে নিই, তাহলে কিন্তু সেটা উঠে যাচ্ছে। সেটা কি আমরা জাস্ট এমনি মোম নিয়ে ওইটার উপরে ঘষলে আমাদের এটা হয়ে যাচ্ছে। তারপরে আমরা যখন গরম করছি স্ত্রীটা, তখন তো কিছুটা মোম লেগে থাকবে, সেটা তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, সেটা একটা অন্য কাপড়ের মধ্যে, কাজ শেষ করে কিন্তু আমরা এটা পরিষ্কার করে ফেলছি, এটা কিন্তু ওই অবস্থায় থাকছে না, উঠে যাচ্ছে। ঠিক আছে, আপনি কি বুঝতে পেরেছেন? আমার মনে হয় লাইনে আছেন। জি, আমার মনে হয় বুঝতে পেরেছে আমরা যে বিষয়ে ছিলাম।
হ্যাঁ, এখন যেটা বলছিলাম যে আমাদের এই যে যেগুলোর আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে হতো কাজ যখন করতাম তখন কিন্তু আমরা বেশ কিছু বিষয়ে অবলম্বন করি সাধারণত। সেটা হচ্ছে যে রুটিন ওয়ার্ক আমরা করি, যে আমাদের প্রতিটা জিনিসপত্র চেক করা হয়েছে কিনা বা আমরা রেগুলার এটাকে দেখছি কিনা। এটা একটা আমাদের শিট থাকে, সেই শিট অনুযায়ী কিন্তু আমরা এটাকে চেক লিস্ট বলি, চেক লিস্টের মাধ্যমে এটা দেখি। তো আমরা যদি এই পদ্ধতিটা যদি বাসাতে যদি আমাদের ফলো করি, যে আমরা গত বা 1 মাসের ভিতরে কি একবারও কি আমাদের ফ্রিজের লাইনটা চেক করা হয়েছে, যদি দেখা যাচ্ছে যে আমাদের কানেকশনের মধ্যে দেখা আছে যে না এটা আমরা চেক করেছি, এটা ফ্রি ছিল, রিস্ক ফ্রি ছিল, তাহলে মোটামুটি আমরা নিরাপদ, আমাকে কিন্তু আবার আর দেখতে হচ্ছে না। আর এইভাবে করে আমরা যদি রেগুলার, যেমন আমরা 3 থেকে 4 মাস একটা সময়টাও বলে দিচ্ছি শিক্ষার্থীদের জন্য, যে আমরা কতদিন পর পর এটাকে পরিষ্কার করব। এমন না যে আমরা ডেইলি এটা পরিষ্কার করবো কিনা, না, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা কিছু সময় আছে, সেই সময়গুলোকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের বিষয়টা খুবই সুবিধাজনক হবে। যেমন আপনাদের রেফ্রিজারেটর, মাইক্রো ওভেন, এই বিষয়গুলো যখন হবে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা 3 থেকে 4 মাসের ভিতরে পরিষ্কার করবো, অর্থাৎ 3 থেকে 4 মাস পর পর পরিষ্কার করবো, অর্থাৎ বছরে 3 থেকে 4 বার পরিষ্কার করবো। আর এটা প্রতি মাসে পরিষ্কার করা কিন্তু আমাদের প্রয়োজন হবে না। অ্যান্ড দেন আমরা যে এখন এই একই বিষয়টা যখন আমাদের আসবে ওভেনের ক্ষেত্রে, আর ওভেনে আমরা কখন পরিষ্কার করব? ওভেন কিন্তু রেগুলার ব্যবহার হচ্ছে, ওভেনের খাবার কিন্তু আমাদের ওখানে বয়েল হচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাওয়া খাবারগুলো আবার জমে যাচ্ছে। এটা যদি আমি 3-4 মাস পর পর পরিষ্কার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই দাগটা অনেক বেড়ে যাবে, এটা অনেক মোটা হয়ে যাবে বিষয়ের ভিতরেটা। তাহলে আমাদের করতে হবে ওটা রেগুলার, আমাদের দেখতে হবে যখনই প্রবলেমটা হচ্ছে, খাবারটা পড়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা ক্লিনটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং অবশ্যই আমার মনে হয় ঢেকে খাবারটা গরম করা উচিত, সেক্ষেত্রে আর উপরের অংশগুলো নষ্ট হয় না। সেক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে যে আমি যেটা দিয়ে ঢাকছি সেটা কি আমাদের ওভেন সাপোর্টেড কিনা, হ্যাঁ, সেটা দেখতে হবে। যেটা দিচ্ছি ওটা সাপোর্টেড হলে তো সমস্যা নেই, ওটা অবস্থায় থাকবে। আর যদি সাপোর্টেড না হয় তাহলে কিন্তু সেটা নিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, যেটা বলছিলাম। এবং অন্যান্য যেগুলো আছে, যেমন ফ্লোর ক্লিনিং এর ক্ষেত্রে হয়, ফ্লোর ক্লিনিং এর ক্ষেত্রে এখন 3-4 মাস পর পর তো আমরা কেউ ফ্লোর ক্লিন করবো না। ফ্লোর ক্লিন সম্ভবত প্রতিদিন করতে পারলে বেস্ট, আর যদি না হয় অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন আমরা ফ্লোর ক্লিন করবো। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের যে মেজর যে অ্যাপ্লিয়েন্সগুলো আছে, বড় ধরনের যেগুলো আছে, সেগুলো নাড়াচাড়া করতে কিন্তু আমাদের বিশেষ কষ্ট হয়, যে চাইলে কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারি না। আমাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 থেকে সপ্তাহে 3-4 দিন পর পর একবার যদি আমরা 4-5টা যদি করে ফেলি, এবং মাসে একবার যদি ওই নিচটা পরিষ্কার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেফ থাকবে, জিনিসগুলো সেফ থাকবে, পানি জমে থাকবে না। এবং খেয়াল রাখতে হবে, যদি অনেক সময় দেখা যাচ্ছে যে নিচে যদি কোনো কিছু দেওয়া থাকে, সাপোর্টেড কিছু যদি দেওয়া থাকে, যেটা দিয়ে নিচের অংশের সাথে, যেটাকে আমরা বলবো স্ট্যান্ড বলবো আর কি, স্ট্যান্ড যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বিষয়টা নিরাপদ থাকবে, জিনিসটা নিরাপদ থাকবে। আমাদের অন্যান্য আইটেমগুলোর মধ্যে থেকে যেটা বলছিলাম যে ফ্যানের কথা আমরা এক ফাঁকে বললাম, যে ফ্যান পরিষ্কার করার সময় আমরা কিভাবে এটাকে করব, এটার প্রতিটা অংশ কিন্তু আমরা চাইলে আলাদা করেই করতে পারি। এখন এটা কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিনের ভিতরেই করতে হবে বিষয়টা এরকম না, আমরা 10 থেকে 15 দিন পর পর কিন্তু পরিষ্কার করতে পারি চাইলে। এবং অন্যান্য জিনিসের ক্ষেত্রে বলবো যে যেমন হচ্ছে আমাদের ফুড প্রসেসর, আমাদের যে ফুড ব্লেন্ডার যেগুলো আছে, সেগুলো ব্যবহার ক্ষেত্রে 10 থেকে 15 দিন পর পরে কিন্তু আমরা এটাকে পরিষ্কার করে নেব, যাতে করে আমাদের জিনিসগুলো নিরাপদ থাকে। আগে বলছি শিক্ষার্থী বন্ধুরা, সবাই আমরা একটা চেক লিস্ট মেনটেন করব, অর্থাৎ কোন জিনিসটা কবে পরিষ্কার করছি। এবং আমাদের আলোচনার শুরুতেই কিন্তু আমরা বলে নিয়েছি যে আমাদের যে আইটেমগুলো থাকবে, মেজর ইকুইপমেন্টস অর্থাৎ যেগুলোকে বড় বলছি আমরা, ওগুলা স্মল ইকুইপমেন্টস বা যেগুলো ছোট বলছি, এবং যেগুলো হচ্ছে রেগুলার আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা লিস্ট করে ফেললাম। লিস্ট করার কারণে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা কোনটা আমার ঘরে কি কি আছে সেটা আমি জেনে গেলাম, এবং ওটা কখন পরিষ্কার করতে হবে একটা ডেট কিন্তু আমি সেটাতে মেনটেন করতে পারলাম, এবং কবে পরিষ্কার করা হয়েছে সেটা যদি আমরা ওখানে ডেটটা এখানে যদি মেনটেন করা থাকে, তাহলে পরবর্তী কয়দিন পর আমার করতে হবে এটা কিন্তু আমি বুঝতে পারবো। এবং আমাকে কিন্তু অনেক দিন পর হঠাৎ করে মনে করতে হবে না যে আজকে আমার এটা পরিষ্কার করতে হবে। বেশিরভাগ দেখা যাচ্ছে যদি কখনো কোথাও কোনো অনুষ্ঠান হয়, মেহমান আসে, তাহলে আমরা আমাদের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে একটু ব্যস্ত হয়ে পড়ি। এটা কিন্তু সৌন্দর্যের বিষয় না, এটা কিন্তু আমাদের সুরক্ষার বিষয়। এটা যদি আমরা রেগুলার আমাদের অ্যাক্টিভিটিস অনুশীলন যদি করি, তাহলে আমাদের নিজেরাও নিরাপদ থাকতে পারবো, আমাদের জিনিসপত্রগুলোকে ভালো রাখতে পারবো। এবং আরেকটা বলবো যেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হচ্ছে যে জিনিসপত্রগুলো যখন আমরা পরিষ্কার করছি, আমাদের নিজের ইচ্ছা মতো কিন্তু আমরা পরিষ্কার করলে হবে না। প্রতিটা ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স পণ্যের সাথে কিন্তু আমাদের গাইডলাইন থাকে, ম্যানুয়াল বুক থাকে। সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে আমরা এটা কীভাবে এটাকে মুভ করব, কীভাবে এটাকে আমরা কাজগুলো করব, সেটা কিন্তু নির্দেশনাগুলো দেওয়া থাকে। এখন দেখা যাচ্ছে যে আমরা এমনভাবে এটা ফ্রিজের ক্ষেত্রে যদি বলি, ফ্রিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমনভাবে সবগুলো খোলা শুরু করে দিলাম, যেটা খুলতে গিয়ে আমরা ভেঙে ফেললাম। এগুলো কিন্তু পার্ট বাই
বাই পার্ট খোলার কিন্তু আমাদের ওয়েটা এখানে বলে দেওয়া আছে ম্যানুয়াল বুকতে। এটা প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই, যেমন ফ্রিজের ক্ষেত্রে, মাইক্রোওভেনের ক্ষেত্রে, ওয়াশিং মেশিনের ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের বলে দেয়া নির্দেশনাগুলো দেওয়া আছে। আমরা সেগুলোকে অবশ্যই ফলো করব। এবং আমাদের যে ব্যবহারের ক্ষেত্রে আমরা কী ধরনের কাজগুলা, এটা ওনাদের শিক্ষার্থীর জন্য একটা বিশেষ নির্দেশনা থাকবে যে আমাদের পুরাতন যেই শিটগুলো, বেডশিট যেগুলো থাকবে, অর্থাৎ কটন বেডশিটগুলো থাকবে, আমরা চাইলে সেগুলোকে কিন্তু টুকরো টুকরো করে পিস পিস করে কিন্তু আমরা আলাদাভাবে আমাদের এই ক্লিনিংয়ের কাজে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে হাতের কাছে যেটা পাচ্ছি সেটা দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে নিচ্ছি। ক্লিনিংয়ের জন্য আলাদা ডাস্টার, অথবা আমাদের ঘরে যে যদি ডাস্টার না থাকে তাহলে আমরা এগুলা দিয়ে কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা। এবং খেয়াল রাখতে হবে যে যাতে করে আমার ক্লিনিং যে ইকুইপমেন্টস বা ক্লিনিং যে ডাস্টারটা ব্যবহার করছি সেটা যাতে নিট অ্যান্ড ক্লিন হয়। Neat and হাতের clean কাছে যেটা পেলাম সেটা দিয়ে যদি পরিষ্কার করি তাহলে কিন্তু আমার ক্লিনিংটা হচ্ছে না। ওই কাপড়টা যদি আমি ডিটারজেন্ট দিয়ে যদি পরিষ্কার করি, পানি নিই, তাহলে পানিটা কিন্তু ময়লা হচ্ছে, আর জিনিসটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন আমাদের ওই কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে বেকিং সোডার কথা বলছিলাম, যে বেকিং সোডা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা মাপ আছে, সেটা আমরা পরিমাপটা যদি জেনে থাকি তাহলে আমাদের ব্যবহার করতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের হাফ কাপ বেকিং সোডা, মানে যেটা হচ্ছে মেজার কাপ বলছি আমরা, হাফ কাপ সোডার সাথে আমরা 3 থেকে 4 টেবিল চামচ পানি যদি মিক্স করি তাহলে একটা পেস্ট তৈরি হবে। আচ্ছা। সেই পেস্টটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের এই ক্লিনিং এর আচ্ছা, ক্ষেত্রে। মানে পাতলা করে না, একটু ঘন করেই ব্যবহার করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যদি এটা যদি একদম পাতলা হয়ে যায়, অর্থাৎ যেটা কাজ বেকিং সোডা কাজ করার জন্য যে পরিমাণ ঘনত্ব দরকার সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেটা পাচ্ছি ময়লাটা না। উঠবে না। তাহলে আমাদের পরিমাণটা হচ্ছে যে হাফ কাপ বেকিং সোডার সাথে 3 থেকে 4 টেবিল চামচ পানি মিক্স করে মানে মোটামুটি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটা আমাদের জানতে হবে। অ্যান্ড দেন আমাদের যে যেটা আলাদা শিক্ষার্থীদের বলা হচ্ছে, যেগুলো আলাদা আলাদা করে যখন আমরা আমাদের ইকুইপমেন্টসগুলো লিস্টেড করে ফেলবো, এমনকি পরিষ্কার ডেটটাও যদি আমরা মেনশন করে দিই, আমরা অমুক দিন এইভাবে পরিষ্কার করেছি, বা যদি সম্ভব হয় কে পরিষ্কার করেছে সেটাও যদি আমরা উল্লেখ করে দিই তাহলে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আমি যখনই দেখছি একটু ময়লা হয়ে যাচ্ছে তখনই পরিষ্কার করে ফেলছি, এটা স্পেসিফিক কোনো ডেট হিসেব না করেই, তাহলে এটা অনেক সতর্ক থাকা। এটা হচ্ছে যদি আমাদের বড় ইকুইপমেন্টস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রতিদিন একটা রুটিন ওয়াইজ করব। এখন আমার টেবিলে ময়লা পড়ে আছে, সেটার জন্য তো আমি ডেট ফিক্স করে তো আর এটা করতে পারবো না। হ্যাঁ, আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলার থাকে। হ্যাঁ, শিক্ষার্থীদের সব বলা হচ্ছে যে আমরা আমাদের যে রেগুলার অ্যাক্টিভিটিস যেগুলো করছি, অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজের মতো, এভাবে করে কিন্তু আমাদের গৃহ যে সামগ্রী আছে সেগুলোকে যদি চিন্তা করি, যে আমরা প্রতিনিয়ত ভাত খাই, কাজ করি, কাপড় ধুই, এরকম করে কিন্তু আমাদের যে জিনিসপত্রগুলোর যত্ন নিই তাহলে কিন্তু এটা লং লাস্টিং করবে আমাদের জিনিসপত্রগুলো। এবং এটা প্রতিনিয়ত অভ্যাসে পরিণত হলে আমাদের ঘরে অন্যান্য যারা সদস্যরা আছে তাদের ভিতরে কিন্তু এই অভ্যাসটা তৈরি হয়ে যাবে। আমার আশা করব যে শিক্ষার্থীরা আজকে আমাদের যে তথ্যগুলো পেয়েছেন এগুলোকে বাস্তব জীবনে কাজে লাগাবেন এবং নিজেরাও ভালো থাকবেন, ঘরের জিনিসপত্রগুলোকে ভালো রাখবেন। ধন্যবাদ আপনাকে।